প্রিয় শিক্ষার্থী, 2021 সালের শুরু হয়ে গিয়েছে। তো আমি তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও একটু দেরি হয়ে গেল জানাতে, তারপরও সবাইকে নতুন বছরের শুরুতেই সবার জন্য থাকছে অফুরন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সবার জন্যে আমার পক্ষ থেকে থাকছে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। তোমরা আজকে আমি তোমাদের সাথে রয়েছি বরাবরের মতো যুক্তিবিদ্যা প্রথম পত্রের ক্লাসে। আমি অনুপ কুমার দত্ত, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা ক্লাসটি হবে। তো এখানে আমরা অলরেডি যুক্তিবিদ্যা ও দর্শন এই সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা যুক্তিবিদ্যা এবং দর্শনের মধ্যকার যে একটা সম্পর্ক, কিভাবে তারা পারস্পরিকভাবে সম্পর্কবদ্ধ, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার পারস্পরিক সম্পর্ক নিয়ে। দেখো, আমরা আগের ক্লাসে যখন যুক্তিবিদ্যা এবং দর্শনের সম্পর্ক আলোচনা করেছি, ঠিক তখন আমরা একই সাথে যুক্তিবিদ্যা এবং দর্শন কি, যুক্তিবিদ্যা কি, এদের আলাদা আলাদাভাবে আমরা সংজ্ঞায়িত করেছি। তারপর এদের মধ্যকার সাদৃশ্য, তার পরবর্তীতে এদের মধ্যে যে বৈসাদৃশ্য রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করেছি। আজকে ঠিক একইভাবে আমরা যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার পারস্পরিক সম্পর্ক আলোচনা করব। তো এই যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার সম্পর্ক আলোচনার প্রারম্ভে, যেহেতু যুক্তিবিদ্যা সম্পর্কে তোমরা ইতিমধ্যে বেশ অবগত আছো, এখন আমরা এই নীতিবিদ্যা বিষয়টি তোমাদের কাছে একটু নতুন লাগছে। তো এই নীতিবিদ্যা সম্পর্কে আমরা আজকে প্রথমে আমাদের আজকের ক্লাসের শুরুতেই আমরা নীতিবিদ্যা কি বা নীতিবিদ্যা বিষয়টি কি সেটি সম্পর্কে জানব। দেখো, নীতি এবং নৈতিকতা, এই নীতি ও নৈতিকতার সম্পর্কে আমরা অনেক ছোটবেলা থেকেই এই প্রত্যয়টির সাথে বেশ পরিচিত। আমরা মানুষ সমাজে বসবাসকারী জীব, আমরা সবাই মানুষ এবং সমাজে বসবাস করে। আমি একটা উক্তি দিতে চাই, প্রখ্যাত একজন দার্শনিকের উক্তি, যে মানুষ সমাজে বসবাস করে, আর যারা সমাজে বসবাস করে না তারা হয় পশু না হয় দেবতা। এই উক্তিটি করেছিলেন প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তো এখন নীতিবিদ্যা মানুষের মধ্যে একমাত্র এই প্রাণীকুলে, এই জীবকুলে, এই যে বিচিত্র পৃথিবীতে এত বৈচিত্র্য চারিদিকে, এই বৈচিত্র্যের মধ্যে শুধুমাত্র মানুষ এমন একটা জীব যারা এই নীতি এবং নৈতিকতার চর্চা করে থাকে। আমরা জানি পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে বলা হয়েছে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। কেন মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হলো? মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে এ কারণে যে মানুষের মধ্যে কি রয়েছে? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অন্য প্রাণীর শুধুমাত্র যেখানে জীববৃত্তি রয়েছে, কিন্তু মানুষের সাথে তাদের পার্থক্য এখানেই যে মানুষের মধ্যে জীববৃত্তির পাশাপাশি বুদ্ধিবৃত্তিটাও রয়েছে। এখন এই যে মানুষ তার বুদ্ধির মাধ্যমে, তার চিন্তার মাধ্যমে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ, কোন জিনিসটা উচিত, কোন জিনিসটা অনুচিত, এই বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। এমন সিদ্ধান্ত কিন্তু এই পৃথিবীতে অন্যান্য আর যেসব জীব রয়েছে তাদের পক্ষে নেওয়াটা সম্ভব নয়, একমাত্র মানুষের ক্ষেত্রেই সম্ভব। তো নীতিবিদ্যা কি? নীতিবিদ্যার আমি একটা সংজ্ঞা লিখেছি,
নীতিবিদ্যার সংজ্ঞাটি এখানে খেয়াল করো। এখানে আমি লিখেছি সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ন্যায় অন্যায়, ভালোত্ব মন্দত্ব, ঔচিত্য অনুচিত্য, নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে যে বিদ্যা, তাই হলো নীতিবিদ্যা। তাহলে এখানে কতগুলো প্রত্যয় রয়েছে, যে দেখো, যে মানুষ সমাজে বসবাস করে সেই মানুষের কেমন আচরণের মানে উচিত অনুচিত, ন্যায় অন্যায়, ভালো মন্দ, এগুলো মানে নৈতিক আদর্শের মাধ্যমে মূল্যায়ন করা হবে? যে কোনো আচরণ না, যে আচরণটি মানুষ মানে ঐচ্ছিকভাবে, যে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আচরণ করেছে, সেই আচরণকেই কিন্তু শুধুমাত্র নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করা হবে। এখন তোমাদের মধ্যে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে তুমি এমন একজন পাগল একটা মানুষকে ইট মারলো, বা কোনো একটা রাস্তায় যাওয়া কোনো একটা শিশুকে ইট মারলো, বা এখন এই পাগল যার কি মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, তার এই যে কাজটি, তার এই কর্মকাণ্ডটি কিন্তু ঐচ্ছিক আচরণের মধ্যে, বা এই জিনিসটির কিন্তু নৈতিকতা আদর্শের ভিত্তিতে আমরা কি করতে পারবো না, আমরা মূল্যায়ন করতে পারবো না। কেন পারবো না? কারণ ওই যে ইটটি মারার কাজটি পাগল করেছে, সে ঐচ্ছিকভাবে করেনি, সে কি তার সেই বিচার বোধ, বুদ্ধি, বিবেচনা বোধ তার মধ্যে কিন্তু নেই। তাহলে এই যে এই আচরণটি কেমন আচরণ ছিল না, ঐচ্ছিক আচরণ না, তাহলে এই আচরণটিকে আমরা নৈতিক আদর্শের আলোকে কি করতে পারবো না, বিচার করতে পারবো না। শুধুমাত্র ঐচ্ছিক আচরণের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত, এইগুলো নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করা হবে। আর এই যে নৈতিক আদর্শের আলোকে যে বিদ্যা করা হয়ে থাকে, যে বিদ্যায়, সেটি হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যা কিন্তু খুব মজার একটা বিষয়। তোমরা নীতিবিদ্যা জিনিসটা যখন আমি পড়াবো, এখান থেকে অনেক বেশ কিছু মজার বিষয় তোমরা জানতে পারবে। তো এই নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স। এথিক্স এই শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ এথোস থেকে এসেছে। এথোস, ETHOS, এথোস থেকে এসেছে। তো এথোস শব্দের অর্থ চরিত্র, আচার আচরণ, রীতিনীতি, অভ্যাস। তাহলে এই যে রীতি নীতি, চরিত্র, আচার আচরণ, অভ্যাস, এইগুলোর যে নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে, সেটি যে বিষয় মূল্যায়ন করা হয় সেটি হচ্ছে এথিক্স, যাকে আমরা বাংলায় বলবো নীতিবিদ্যা। নীতিবিদ্যা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের নীতিবিদ্যা দর্শনের যে একটা শাখা আছে, মূল্যবিদ্যা অন্যতম একটি শাখা। এই মূল্যবিদ্যা বা এক্সিওলজির একটি শাখা, তার একটি শাখা হচ্ছে নীতিবিদ্যা। তো এই নীতিবিদ্যা খুব জরুরি একটি বিষয়। এই নীতিবিদ্যা আমাদের সবারই পাঠ করা উচিত। নীতিবিদ্যার প্রয়োজনীয়তা আমাদের এই যে বর্তমান যে যুদ্ধং একটা পৃথিবী বা বিশ্বের জন্যে নীতিবিদ্যা পাঠ অবশ্যই জরুরি। কেননা নীতি নৈতিকতার চর্চা না করে শুধুমাত্র বিজ্ঞান দিয়ে কি হবে না, বিজ্ঞানকে নিয়ে পড়ে থাকলে হবে না। বিজ্ঞানের পাশাপাশি কি করতে হবে? নীতি নৈতিকতার চর্চা করতে হবে, নৈতিক আদর্শে শিক্ষিত হতে হবে, নৈতিক আদর্শে বলীয়ান হতে হবে। বিজ্ঞান বিভিন্ন বিষয়গুলো নিয়ে কি করে, বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান দেয়। বিজ্ঞান আমাদের বিভিন্ন নতুন আবিষ্কার, আমাদের নতুন আবিষ্কার দিয়ে নতুন ভাবে আমাদের জীবনকে অনেক কি করেছে, আরামদায়ক করে তুলেছে, বিলাসী করে দিয়েছে। কিন্তু এই যে বিজ্ঞানের এই বিষয়গুলো,
বিজ্ঞানের এই আবিষ্কারগুলো কিভাবে ব্যবহার করতে হবে, কোন পদ্ধতিতে কোন অবস্থায় ব্যবহার করা উপযুক্ত, প্রযোজ্য, নীতিসম্মত, এই জিনিসটা কিন্তু বিজ্ঞানীরা আমাদের বলে দেন না। এই জিনিসটি আমরা নীতি বিজ্ঞানীদের কাছ থেকে পাই। যেমন পারমাণবিক বোমা বা ডিনামাইট, এগুলো হচ্ছে বিজ্ঞানের অন্যতম আবিষ্কার। এখন এগুলো যদি মানুষকে মারার কাজে ব্যবহার করা হয় তাহলে কি হবে, সেই আবিষ্কারটি, বিজ্ঞানের এত সুন্দর এত ভালো একটি বিস্ময়কর আবিষ্কারটি নিঃসন্দেহে তখন কি হয়ে যাবে, তখন সেটি অত্যন্ত কলঙ্কিত এবং মানব জাতির ধ্বংসই ডেকে নিয়ে আসবে। কিন্তু আমরা যদি এই বিজ্ঞানের এইসব বিস্ময়কর আবিষ্কারগুলোকে কাজে লাগাই ভালোর জন্যে, যেমন খনির বড় বড় খনি থেকে বিভিন্ন খনিজ উত্তোলনের জন্য ডিনামাইট ব্যবহার করি, তা এইগুলো যদি কোনো একটা নদীর গতিপথকে আর একটি নদীর সাথে জুড়ে দেওয়ার জন্য যদি আমরা এই জিনিসগুলো ব্যবহার করি তাহলে কি হবে, তখন কিন্তু আমার এই ডিনামাইটটার কাজটি বা পারমাণবিক বোমার কাজগুলো মানুষের কল্যাণে কি হলো, ব্যবহৃত হলো। তখন সেগুলো কি হবে, এথিক্যাল। কিভাবে এথিক্যাল, কি জন্য এথিক্যাল, এই সম্পর্কিত বিস্তারিত ব্যাখ্যা কিন্তু নীতিবিদ্যা বা নৈতিকতার দেওয়া হয়। বর্তমানে ব্যবহারিক নীতিবিদ্যা বলেও আলাদা একটা নীতিবিদ্যার একটা অধ্যায় বা শাখা রয়েছে, যেখানে বর্তমান এই যে পৃথিবীতে বিভিন্ন কাজ করা হচ্ছে যেগুলো নিয়ে মানুষের পক্ষে বিভিন্ন মত দ্বিমত রয়েছে। যেমন ধরো গর্ভাবস্থায় ভ্রূণকে হত্যা, এই ভ্রূণ হত্যা নৈতিক সম্মত না অনৈতিক, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি। বা কিংবা একটা হিমোফিলিয়া, একজন শিশু যার বাঁচার কোনো সম্ভাবনা নেই বা আইসিইউতে রয়েছে, কোমায় রয়েছে বছরের পর বছর, তার বেঁচে থাকা বা তার বেঁচে থাকাটা, তাকে বাঁচিয়ে রাখা কোমার মধ্যে কৃত্রিমভাবে, সেটা বা তাকে কি মৃত্যু দেওয়া যায়, কিংবা একজন ঐচ্ছিক মৃত্যু চাচ্ছেন, তার জীবন মানে দুর্বিষহ হয়ে উঠেছে, সে আর মানসিক বা শারীরিক যন্ত্রণা, দুইভাবে যন্ত্রণাদায়ক এবং তার যন্ত্রণার আর কোনো শেষ নেই, এমন অবস্থায় সে কি করবে, এইসব নানান বিষয়গুলো সম্পর্কে এই নীতিবিদ্যার যে ব্যবহারিক নীতিবিদ্যা শাখা আছে সেগুলো শাখায় আলোচনা করা হয়ে থাকে। তো এখন এগুলো আমরা মোটামুটি আমরা নীতিবিদ্যার একটা ওভারঅল আজকের ক্লাসে একটা বড় একটা বিষয়, তো ওভারঅল একটা আলোচনা আমি করব। এখন তোমরা খেয়াল করো যে আমরা নীতিবিদ্যা, তো নীতিবিদ্যা বিজ্ঞান, এখন নীতিবিদ্যাকে বিজ্ঞান বলা হয়। তো এই যে নীতিবিদ্যা বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যা, এখন বিজ্ঞানের মধ্যে আবার দুই ধরনের শ্রেণী ভাগ রয়েছে। কেমন, একটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান আর একটা হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তো বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যা কেমন, তো এক্ষেত্রে দেখো বিজ্ঞান হতে হলে তাকে কি করতে হয়, যে বিজ্ঞান মানে শৃঙ্খলা পূর্ণ যে বিশেষ জ্ঞান, সেটি হচ্ছে বিজ্ঞান। মানে বিজ্ঞান হতে গেলে কতগুলো নিয়ম কানুন নীতিমালা থাকতে হবে এবং সেটি যথাযথ বিধিবদ্ধভাবে থাকতে হবে এবং সুশৃঙ্খল হতে হবে। তো ঠিক একইভাবে নীতিবিদ্যার মধ্যেও আমরা দেখি কিছু নৈতিক নিয়ম রয়েছে এবং এই সম্পর্কে যে নীতিমালা, এগুলো যথার্থ সঠিক এবং শত প্রমাণিত, এবং এই নিয়মগুলোর আলোকে কি করা হয়, কোনো একটা বিষয়কে বা কোনো একটা বস্তুর মূল্যায়ন করা হয়। এখন দেখো খেয়াল করো, বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান আর একটি হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। একটি কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং অন্যটি হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি? আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যেখানে প্রত্যক্ষভাবে বস্তুর বা ঘটনার বর্ণনা না করে একটি নীতি
বা আদর্শকে সামনে রেখে ওই আদর্শের আলোকে বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে কি বলে? তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। মানে প্রত্যক্ষভাবে বস্তু বা ঘটনার বর্ণনা করে না, মানে বস্তুটি কেমন আছে, বস্তুটি দেখতে কেমন, বস্তুটির স্বরূপ কেমন, ঘটনার বা কোনো ঘটনা কিভাবে ঘটলো, কেমন ভাবে ঘটলো, ঘটনার উৎপত্তি প্রক্রিয়া, পটভূমি, এইসব বিষয় নিয়ে নীতিবিদ্যা কি করে না? আলোচনা করে না, বা আদর্শনিষ্ঠ বিজ্ঞান আলোচনা করে না। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেমন আলোচনা করে? যে বর্ণনা না করে কোনো একটি নীতি বা আদর্শ সামনে রেখে ওই আদর্শের আলোকে কোনো একটি বিষয় বা ঘটনাকে কি করবে? মূল্যায়ন করবে। যেমন কেউ ভিক্ষুককে ভিক্ষা দিল, সাপোজ উদাহরণ, যে কেউ কোনো একটি ভিক্ষুককে কোনো এক ব্যক্তি ভিক্ষা হিসেবে 500 টাকা দিল, বা একজন শীতার্ত ব্যক্তিকে শীত নিবারণের জন্য একজন মানুষ তাকে একটি চাদর দান করলো। এখন এই যে দান করা কাজ, নীতিবিদ্যায় এই দানের কাজটি কিভাবে, এই কাজটি কিভাবে হলো, কোন সময় হলো, কয়টার সময় হলো, এই ঘটনা কখন ঘটলো, কোন গ্রামে ঘটলো, এগুলো কিন্তু নীতিবিদ্যার আলোচনার বিষয় না। নীতিবিদ্যা কি করবে? নীতিবিদ্যা এই দানের কাজটিকে কোনো একটি নৈতিক আদর্শের আলোকে বিচার করবে এবং মূল্যায়ন করবে। তাহলে প্রত্যক্ষভাবে বস্তু বা ঘটনার বর্ণনা না করে একটি নীতি বা আদর্শকে সামনে রেখে ওই আদর্শের আলোকে যখন বিষয়বস্তুর মূল্যায়ন করা হয়, সেটি হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তো আমরা আমাদের ক্লাসের শুরুতেই প্রথমেই বলেছি যে নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালোত্ব, মন্দত্ব, ঔচিত্য, অনুচিত্য, ন্যায়ত্ব, অন্যায়ত্ব নিয়ে আলোচনা করে। তাহলে কি একটি আদর্শের ভিত্তিতে, একটি আদর্শের নিরিখে ওই ব্যক্তির ভালোত্ব, মন্দত্ব, আচরণের ভালোত্ব, মন্দত্ব, এগুলো সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করে। তোমরা এখানে খেয়াল করো, তাহলে নীতিবিদ্যা যে ভাবে মূল্যায়ন করে একটা আদর্শের আলোকে, ঠিক আদর্শনিষ্ঠ বিজ্ঞানও তো সেটি বলা হয়েছে যে একটি নীতি বা আদর্শকে সামনে রেখে ওই আদর্শের আলোকে বিষয়বস্তু মূল্যায়ন করে। যেমন ধরো যুক্তিবিদ্যা, আমি উদাহরণ দিয়েছি। যুক্তিবিদ্যা কি? কতগুলো নিয়ম কানুন বা নীতিমালার মাধ্যমে যুক্তির বৈধতা এবং অবৈধতা নিয়ে আলোচনা করে। নন্দন তত্ত্ব কি? নন্দন তত্ত্বের বেশ কিছু নিয়ম কানুন আছে যেগুলোর মাধ্যমে যে কোনো কাজ বা যে কোনো বিষয়ের, যে কোনো ঘটনার কি করা হয়? নান্দনিক মান নির্ণয় করা হয়। নীতিবিদ্যায় কি করা হয়? নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের নৈতিক আচরণের, ঐচ্ছিক আচরণের ভালোত্ব, মন্দত্ব, ন্যায়ত্ব, অন্যায়ত্ব নিয়ে কি করে? একটি মূল্যায়ন করে। তাহলে নীতিবিদ্যা নিঃসন্দেহে কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এখন নীতিবিদ্যা কেন বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়? বিষয়নিষ্ঠ বিজ্ঞানের সংজ্ঞা হিসেবে আমি লিখেছি, খেয়াল করো। বিষয়নিষ্ঠ বিজ্ঞান হচ্ছে বস্তু বা ঘটনার উৎপত্তি, বিকাশ ও স্বরূপ নিয়ে যথাযথ আলোচনা করে যে বিজ্ঞান, সেটি হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। বিষয়নিষ্ঠ বিজ্ঞান বস্তু ঠিক যেমন ভাবে আছে, বা বস্তুর স্বরূপ কি, স্বরূপটি কেমন ভাবে আছে, ঠিক সেভাবেই বস্তুটি সম্পর্কে আলোচনা করা হবে। এর বাইরে মানে ন্যারেটর, বক্তা কোনো কিছু আর আনবেন না। বস্তুটি ঠিক যেমন ভাবে আছে, যেভাবে আছে, বা ঘটনাটি যেভাবে ঘটলো সেইটির জাস্ট নিরপেক্ষভাবে কি করা হবে? বর্ণনা করা হবে। এখানে কোনো মূল্যায়নের কোনো সুযোগ নেই। তাহলে এই যে বস্তু বা ঘটনার উৎপত্তি, বিকাশ এবং স্বরূপ নিয়ে যথাযথ আলোচনা করে জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং পদার্থবিদ্যা। যেমন ধরো পদার্থবিদ্যায় পদার্থের স্বরূপ, উৎপত্তি, এইগুলো সম্পর্কে একদম নিরেট বর্ণনাই করা হয়ে থাকে। এখানে কিন্তু কোনো কিছুর মূল্যায়ন করা হয় না। উদ্ভিদবিদ্যায়ও ঠিক একইভাবে উদ্ভিদের উৎপত্তি, ক্রমবিকাশ, উদ্ভিদের গঠন প্রণালী, জীববিদ্যায় জীবের উৎপত্তি, বিকাশ, গঠন প্রণালী, এইগুলো সম্পর্কে জাস্ট কিভাবে যেভাবে ঘটে সেই ঘটনাটিকে বা সেই প্রক্রিয়াটি কি করা হয়? বক্তা বর্ণনা করে থাকে, লেখক বর্ণনা করে থাকে, বিজ্ঞানী বর্ণনা করে থাকে। এখানে কিন্তু আলাদা করে কোনো কিছু মূল্যায়ন বা সংযোজন করার কিছু নেই।
তো নীতিবিদ্যা তো আর এভাবে মানুষের আচরণগুলো কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয়, এগুলো নিয়ে আলোচনা করবে না। নীতিবিদ্যা মানুষের, সমাজে বসবাসকারী মানুষের একটা নৈতিক আদর্শের আলোকে কি করবে, তার মূল্যায়ন করবে। তো আদর্শনিষ্ঠ বিজ্ঞানের কাজ মূল্যায়ন করা, বিষয়নিষ্ঠ বিজ্ঞানের কাজ কিন্তু মূল্যায়ন করা না, শুধুমাত্র বর্ণনা করে দেওয়া যে বস্তুটি বা ঘটনাটি যেভাবে ঘটে বা তার স্বরূপ প্রকৃতি, এগুলো জাস্ট যেভাবে তার সত্যিটা বর্ণনা করে দেওয়া। এখানে কোনো মূল্যায়নের কাজ নেই। আদর্শনিষ্ঠ বিজ্ঞানী কোনো একটা নৈতিক আদর্শের মাধ্যমে কি করবে, কোনো ঘটনা বা কোনো বস্তুর কাজের মূল্যায়ন করবে। তাহলে এখান থেকে তাহলে তোমরা তো নিশ্চয়ই বলতে পারবে যে নীতিবিদ্যা কি। পরীক্ষায় ধরো প্রশ্ন আসলো যে নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা বিষয়নিষ্ঠ বিজ্ঞান, যদি এমন প্রশ্ন আসে তখন তোমাদের সেই উত্তরটি কি হবে? নিঃসন্দেহে তোমরা বলতে পারবে যে নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অবশ্যই নীতিবিদ্যা এই কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এবং নীতিবিদ্যা বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়। কেন? বস্তু বা ঘটনার উৎপত্তি বিকাশ স্বরূপ নিয়ে যথাযথভাবে আলোচনা নীতিবিদ্যা করে না, বরং বিষয়নিষ্ঠ বিজ্ঞান করে। কিন্তু নীতিবিদ্যা কি করে? নীতিবিদ্যা একটি নৈতিক আদর্শের আলোকে কোনো বস্তু বা ঘটনার মূল্যায়ন করে। এই জন্য নীতিবিদ্যা কেমন বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এটা তোমরা সুন্দরভাবে বলতে পারবে। যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা এই দুটি বিষয় কিন্তু বেশ ঘনিষ্ঠভাবে এদের মধ্যে সাদৃশ্য আমরা যদি দেখতে যাই, এদের মধ্যে মিল খুঁজে পাই। কি কি বিষয়গুলো মিল খুঁজে পাই? আমি দেখো ছোট করে বেশ একটা শিরোনাম লিখেছি যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ই কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কিভাবে? কারণ আমরা এর আগে শিখলাম যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যেখানে কি করা হয়, যেখানে কোন মানব আচরণের, আদর্শনিষ্ঠ বিজ্ঞানটি হচ্ছে যেখানে কোনো বস্তু বা ঘটনার কে কি সম্পূর্ণ কোনো একটা নৈতিক আদর্শের আলোকে কি করা হয়, মূল্যায়ন করা হয়। তো যুক্তিবিদ্যায় কতগুলো যুক্তি বা নিয়ম কানুন নীতিমালার আলোকে যুক্তির বৈধতা এবং অবৈধতা সম্পর্কে মূল্যায়ন করা হয়। ঠিক তেমনি ভাবে নীতিবিদ্যার ক্ষেত্রেও কোনো একটা নৈতিক আদর্শের আলোকে মানুষের ঐচ্ছিক আচরণ মূল্যায়ন করা হয়। তাহলে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ই কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আবার যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ের উদ্দেশ্য হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা, সত্য, সুন্দর, মঙ্গল। এই তিন পথে, এই তিনটি দিকে মানুষকে পরিচালনা করাই হচ্ছে উভয়ের উদ্দেশ্য। যুক্তিবিদ্যায় অবৈধ থেকে বৈধ যুক্তিকে, অশুদ্ধ থেকে শুদ্ধ যুক্তিকে এবং মিথ্যা যুক্তি থেকে সত্য যুক্তিকে কি করা হয়, আলাদা করা হয়। তাহলে এই যে উভয়ের উদ্দেশ্যই হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা। আবার মানুষের নীতিবিদ্যায় মানব আচরণের কোন আচরণটি ভালো, যথাযথ, যথোপযুক্ত, নীতিসম্মত, নৈতিক, সেই কিন্তু আলোচনা করা হয়। তাহলে নীতিবিদ্যায়ও মানুষকে সত্য, সুন্দর, মঙ্গলের দিকে পরিচালিত করার শিক্ষা প্রদান করা হয়। মানব আচরণের শুদ্ধি আনয়ন। দেখো যুক্তিবিদ্যায় কি করা হয়, মানুষ যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে যুক্তি সম্পর্কে যখন তার একটা জ্ঞান থাকবে, তখন মানুষের চিন্তা ভাবনা গুলো যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং যুক্তির আলোকেই সে তার চিন্তা ভাবনাগুলোকে শুদ্ধতা আনয়ন করতে পারবে এবং তার সম্পূর্ণ সঠিকভাবে, যৌক্তিকভাবে তার জীবন আচরণ প্রণালী পরিচালিত হবে। আবার ঠিক তেমনি ভাবে নীতিবিদ্যায় মানুষের চিন্তার ক্ষেত্রে, মানুষের কাজকর্ম, মানুষের আচরণগুলোর ক্ষেত্রে সংযমী একটা ভাব নিয়ে আসবে। মানুষ তার আচরণ করার পূর্বে সে সিদ্ধান্ত নেবে, ভাববে যে আমার এই আচরণটা সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, মঙ্গল বয়ে নিয়ে আসবে, নাকি সমাজের জন্য খারাপ কোনো কিছু অকল্যাণকর বা ধ্বংস ডেকে নিয়ে আসবে। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ব্যক্তি তখন আচরণ করবে, নীতিবিদ্যায় যদি সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকে। তাহলে এই যে মানব আচরণের শুদ্ধি আনয়নটা নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা উভয় বিদ্যাই করে। বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। বিশুদ্ধ চিন্তা, আমরা জানি যে যুক্তিবিদ্যাকে বলা হয় সায়েন্স অফ থট বা চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম কানুন নীতিমালা এগুলো নিয়ে আলোচনা করে এবং এখান থেকে আমরা বৈধ থেকে অবৈধ যুক্তিকে আলাদা করি। ঠিক তেমনি ভাবে নীতিবিদ্যায়ও কিন্তু একইভাবে মানুষের
অনৈতিক আচরণ থেকে নৈতিক আচরণকে আলাদা করা হয়, কিভাবে মানুষ সত্য সুন্দর মঙ্গলের পথে পরিচালিত হয়ে মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা মানুষের আচার আচরণ, এই সুশিক্ষাটি আমরা কোথায়, এই নীতি শিক্ষাটি আমরা কিন্তু নীতিবিদ্যা থেকেই পেয়ে থাকি। তাহলে এই এই বিষয়গুলো কিন্তু দিক দিয়ে তোমার যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি যেগুলো শিখলাম, যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা সম্পর্কে আলোচনার প্রারম্ভে আমরা নীতিবিদ্যা বিষয়টি কি সে সম্পর্কে জেনেছি। তারপর যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যাকে আমরা কোন বিজ্ঞান বলবো, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যা, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং এখন আমরা আলোচনা করলাম যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার মধ্যকার সাদৃশ্য নিয়ে। তো আমি এর পরবর্তী ক্লাসে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার যে বৈসাদৃশ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে একটা মূল্যায়ন করা হবে যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার সম্পর্কটি আসলে কতখানি মজবুত, সুদৃঢ় বা নিবিড়, এই সম্পর্কে আমরা আমার আগামী ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে সবার জন্য থাকছে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। এই নতুন বছর 2021 সাল অনেক ভালো কাটুক। আমরা জানি 2020 সাল অনেক কষ্ট, অনেক দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষ কাটিয়েছে। তো 2020 সালের সাথে সাথে যেন এই বিষময় করোনা পরিস্থিতি শেষ হয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আগামী যে 2021, যে এখনকার যে 2021 সাল এবং আগামী দিনগুলো যাতে মানুষের জন্য, মানব সভ্যতার জন্য যেন সত্য সুন্দর এবং মঙ্গলের পথে আমাদের এই সমগ্র পৃথিবীর মানুষ হাঁটতে পারে, মানুষ শান্তিতে বাঁচতে পারে, এই শুভ কামনা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে। তো আজকের এই ক্লাসটি আমি এখন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।